আজকে আমরা যেটা করবো স্যার সেটা হচ্ছে মূলধন আয় ব্যয় প্রাক্কলন। এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। ওকে, সো এই অধ্যায়টা করতে গেলে স্যার আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিক যদি না জানি স্যার এই অধ্যায়টা আমরা করতে পারবো না। ওকে, তো প্রথমটাই হচ্ছে স্যার গড় মুনাফার হার। আমরা কিভাবে গড় মুনাফার হার বের করবো এটা সূত্রটা আমাদের জানতে হবে। গড় মুনাফার হার বের করার সূত্রটা আমাদের ভালো মতো জানতে হবে। সো গড় মুনাফার হার বের করার সূত্রটা হচ্ছে স্যার এটা, যে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণ 100। এটা হচ্ছে স্যার সূত্র। গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ, এ হচ্ছে স্যার গড় মুনাফার হারের সূত্র। এটা মাথায় রাখবেন, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ স্যার। এখান থেকে অবশ্যই 100% কোশ্চেন আসবে। তো গড় মুনাফার হার কিভাবে বের করতে হবে, এটার যে সূত্রগুলো জানলে স্যার এই চ্যাপ্টারটা একদম ইজি। স্যার গড় বিনিয়োগ বের করার সূত্রটা হচ্ছে স্যার এইটা। প্রথমে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। দেখেন স্যার, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে, প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে গড় বিনিয়োগটা বের হবে। বুঝতে পারছেন? এবার প্রশ্ন হচ্ছে ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি। মাথায় রাখবেন, ভগ্নাবশেষ মূল্য জিনিসটা হচ্ছে কোন একটা স্থায়ী সম্পদ আয়ুষ্কাল শেষে বা মেয়াদকাল শেষে মানে এটা রিটায়ার্ড হওয়ার পরে, মানে এটাকে যখন আর ব্যবহার করা যায় না, তখন ওই সম্পত্তিটা আমরা কিন্তু ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিই। স্ক্র্যাপ মূল্যে আমরা ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিই। ওই ভাঙ্গারির দোকানে বিক্রি করার পরে যে জিনিসটা আমরা পাবো, যে টাকাটা আমরা পাই, সেটাকে আমরা বলি যে ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্য ব্যাপারটা বুঝতে পারছো। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে স্যার একটা স্থায়ী সম্পদ মেয়াদ শেষে যে টাকায় বিক্রি করা যায় সেটাকে ভগ্নাবশেষ মূল্য বলা হয়। সো প্রশ্নের মধ্যে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে 0 ধরতে হবে। প্রশ্নের মধ্যে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে 0 ধরতে হবে। প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে ইটস ওকে, যেটা দেওয়া আছে সেটা ধরতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে 0 ধরতে হবে। এটা কিন্তু স্যার মাথায় রাখবেন, প্রশ্নের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকলে 0 ধরতে হবে, এটা মাথায় রাখবেন স্যার। তাহলে আমরা কর বিনিয়োগ কিভাবে বের করবো সেই জিনিসটা পড়লাম। কর বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। সব অবস্থায় 2 দ্বারা ভাগ করতে হবে স্যার। এটা হচ্ছে কর বিনিয়োগ বের করার সূত্র। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবচয় কিভাবে বের করবো, সেটা অবচয় বের করার সূত্রটা আমরা পড়বো। এটা হচ্ছে অবচয় বের করার সূত্র। অবচয় বের করার সূত্র হচ্ছে স্যার প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হয়। প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হয়। প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হয়, আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হয়। আয়ুষ্কাল যেটা আছে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। বুঝতে পারছেন? আয়ুষ্কালের অপর নাম হচ্ছে স্যার মেয়াদকাল। সো যেটা একটা দেওয়া থাকলেই হবে স্যার, আয়ুষ্কাল বা মেয়াদকাল একই কথা। ওকে, তাহলে অবচয় বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট স্যার অবচয় বের করার সূত্রের সাথে গড় বিনিয়োগ বের করার সূত্রের সাথে গুলাই ফেলে। বুঝতে পারছেন? মাথায় রাখবেন স্যার, আমরা জানি স্যার গড় বিনিয়োগ বের করার সূত্রতে ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হয়েছে। গড় বিনিয়োগ বের করার সূত্রতে ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হয়। ওকে, অবচয় বের করার সূত্রতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হয়। বুঝতে পারছেন? অবচয় বের করার সূত্রে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হয়, আর গড় বিনিয়োগ বের করার সূত্রে ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হয়। মাথায় রাখবেন, ভুলে যেন না যান। ওকে, এখন হচ্ছে স্যার পেব্যাক কিভাবে বের করবেন সেটা। সো পেব্যাক সময় বের করার জন্য প্রথমে স্যার এই বছরটা তোমাকে বের করতে হবে। আর প্রশ্ন হচ্ছে এই বছর মানে কি? এই বছর মানে হচ্ছে এমন একটা বছর যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাওয়ার আগের বছর। মানে এ হচ্ছে যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাবে তার আগের বছরকে এ বলা হয়। মাথায় রাখবেন, যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাবে, পেব্যাক মানে হচ্ছে যে টাকাটা আমি দিয়েছি, যে টাকাটা আমি পে করেছি, সে টাকাটা আমি কত দিনে স্যার ব্যাক পাবো, সে টাকাটা আমি কতদিনে ব্যাক পাবো, সেটাই হচ্ছে স্যার পেব্যাক সময়। সো পেব্যাক সময় বের করার সময় তোমাকে এ বছর এটা নির্ণয় করতে হবে, এর মানটা নির্ণয় করতে হবে। এর মানটা কিভাবে নির্ণয় করবে? যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাবে তার আগের বছর হচ্ছে এ। আবার বলতেছি, যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাবে তার আগের বছর হচ্ছে এ। যে বছর সম্পূর্ণ টাকা উঠে যাবে তার আগের বছর হচ্ছে এ। তাহলে পেব্যাক সময় বের করার সূত্র হচ্ছে এ প্লাস এরপরে প্লাস এ প্লাস, তারপর হচ্ছে এ বছরের ক্রমযোজিত নগদান্ত প্রবাহটা উপরে, এ বছরের ক্রমযোজিত নগদান্ত প্রবাহটা উপরে, আর নিচে হবে এ বছরের পরের বছরের নগদান্ত প্রবাহ, এ বছরের পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। মাথায় রাখবেন,
উপরে যে ক্রমজয়িত নগদান্ত প্রবাহ থাকবে এটা আপনার প্রশ্নের মধ্যে মাইনাস থাকবে, এটা আপনার প্রশ্নের মধ্যে মাইনাস থাকবে, এটা আপনার প্রশ্নের মধ্যে মাইনাস থাকবে। এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে, এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে, এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে, মাইনাসকে অ্যাভয়েড করতে হবে, মাথায় রাখবেন স্যার। তাহলে পেব্যাক সময় বের করার সূত্র হচ্ছে এ প্লাস এ বছরের ক্রমযোজিত নগদান্ত প্রবাহকে ভাগ করতে হবে এ বছরের পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ দ্বারা। এ বছরের ক্রমযোজিত নগদান্ত প্রবাহকে এ বছরের পরের বছরের নগদান্ত প্রবাহ দ্বারা ভাগ করতে হবে। নগদান্ত প্রবাহ জিনিসটা কি? নগদান্ত প্রবাহ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এক বছরে তুমি যত টাকা ফিরে পাবা, এক বছরে তুমি যে প্রকল্পে একটাতে টাকা তো অবশ্য লাগাইছো, তাই না? কোন একটা ব্যবসা শুরু করছো, ওই ব্যবসা থেকে তুমি প্রতি বছর টাকা পাবে। সো এক বছরে তুমি যত টাকা ক্যাশ যত টাকা পাবে সেটাকে স্যার আমরা বলি যে নগদ আন্তঃপ্রবাহ। আমরা নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করে সেটা আমরা সূত্রটা শিখবো। ওকে, তাহলে পেব্যাক বের করার সূত্রটা আই হোপ বুঝতে পারছেন। এ প্লাস উপরে হবে এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, নিচে হবে এ বছরের পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ। উপরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, নিচে নগদ আন্তঃপ্রবাহ, এটা যেন ভুলে না যান। ওকে, পেব্যাকটা স্যার আপনাদের কোশ্চেন আসবে, মাথায় রাখবেন স্যার। এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র দুই ধরনের ম্যাথ আসে, একটা হচ্ছে গড় মুনাফার হার, একটা হচ্ছে পেব্যাক। একটা গড় মুনাফার হার, একটা হচ্ছে পেব্যাক, এই দুইটা থেকে কোশ্চেন আসে। তো আমাদের এই জিনিসগুলো খুব ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে শিখতে হবে, না হলে স্যার ভুল করব। কনসেপ্ট ক্লিয়ার করে শিখতে হবে, না হলে স্যার ভুল করব। তাহলে পেব্যাক সময় কিভাবে বের করব সেই জিনিসটা স্যার আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা কিভাবে বের করব। কর পরবর্তী নিট মুনাফা বের করার সূত্র তো আমরা একটু দেখি। এটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বের করার সূত্র স্যার। ওকে, কিভাবে বের করব? প্রথমে স্যার আপনাকে প্রশ্নের মধ্যে বিক্রয় বা প্রাক্কলিত আয় দেওয়া থাকবে, বিক্রয় বা প্রাক্কলিত আয় দেওয়া থাকবে, বিক্রয় বা প্রাক্কলিত আয় দেওয়া থাকবে, সেটা স্যার লিখবেন, সেটা স্যার লিখবেন। এখান থেকে চলতি ব্যয়, এটা প্রশ্নের মধ্যে থাকবে। চলতি ব্যয় থাকলে চলতি ব্যয়টা মাইনাস করে দিবেন। স্থায়ী ব্যয় যদি থাকে স্থায়ী ব্যয়টাও স্যার মাইনাস করে দিবেন। অবচয় যদি থাকে অবচয়টাও মাইনাস করে দিবেন। মাথায় রাখবেন স্যার, অবচয় থাকুক প্রশ্নের মধ্যে থাকুক না থাকুক অবশ্যই ধরতে হবে, অবশ্যই ধরতে হবে। অবচয় প্রশ্নের মধ্যে থাকলেও ধরতে হবে, অবচয় প্রশ্নের মধ্যে না থাকলেও ধরতে হবে। অবচয় প্রশ্নের মধ্যে থাকলেও ধরতে হবে, অবচয় প্রশ্নের মধ্যে না থাকলেও ধরতে হবে। মাথায় রাখবেন, অবচয় প্রশ্নের মধ্যে থাকলেও ধরতে হবে, না থাকলেও ধরতে হবে। ওকে, তাহলে দেখেন বিক্রয় থেকে চলতি ব্যয় মাইনাস করে, স্থায়ী ব্যয় মাইনাস করে, অবচয় মাইনাস করে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কর পূর্ব নিট মুনাফা বা ক্ষতি। কর পূর্ব নিট মুনাফা বা ক্ষতি, কর পূর্ব নিট মুনাফা বা ক্ষতি আপনি পেয়ে গেছেন, তাই না স্যার? এবার এখান থেকে করটা মাইনাস করবেন, এখান থেকে করটা মাইনাস করবেন। কর মাইনাস করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নিট মুনাফা, সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। সো কর পরবর্তী কথাটা না লিখলে তুমি শুধু নিট মুনাফা লিখলেই হবে। নিট মুনাফা মানেই হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, নিট মুনাফা মানেই হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। তাহলে আমি আবার একটু পড়াই দিচ্ছি স্যার। বিক্রয়, বিক্রয় থেকে চলতি ব্যয়টা মাইনাস করতে হয়, স্থায়ী ব্যয়টা মাইনাস করতে হয়, অবচয়টা মাইনাস করতে হয়। মাইনাস করার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কর পূর্ব নিট মুনাফা বা ক্ষতি। তো কর পূর্ব নিট মুনাফা বা ক্ষতি আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে স্যার করটা মাইনাস করতে হবে। করটা যদি স্যার আমরা মাইনাস করি তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা পাবো। এটাই হচ্ছে স্যার আমাদের কর পরবর্তী নিট মুনাফা। এই জিনিসটা হচ্ছে স্যার আমাদের কর পরবর্তী নিট মুনাফা। আই হোপ বুঝতে পারছেন স্যার, স্ক্রিনশট নিয়ে রাখেন এটার। আই হোপ স্ক্রিনশট নিছেন। ওকে, এবার আমরা পরবর্তী পড়ায় আসি স্যার। তাহলে কর পরবর্তী নিট মুনাফা আমরা কিভাবে বের করব সেই জিনিসটা আমরা শিখলাম। কর পরবর্তী নিট মুনাফা আমরা কিভাবে বের করব সেই জিনিসটা আমরা শিখলাম স্যার। ওকে ওকে, এখন স্যার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। এই তথ্যগুলো বলে দিছি। আমি একটু আগে বলছিলাম অবচয় যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকুক আর না থাকুক অবচয় অবশ্যই ধরতে হবে। অবচয় অবশ্যই ধরতে হবে, প্রশ্নের মধ্যে উল্লেখ না থাকলেও ধরতে হবে। মাথায় রাখবেন স্যার। ওকে, এটা হচ্ছে স্যার করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে, মাথায় রাখবেন করের হার, করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে, করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 30% ধরতে হবে। এটা মাস্ট। করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 30% ধরতে হবে। করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 30% ধরতে হবে। করের হার যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 30% ধরতে হবে। মাথায় রাখবেন, করের হার প্রশ্নে উল্লেখ না থাকলে 30% ধরতে হয়। আর প্রশ্ন উল্লেখ থাকলে তো অবশ্যই যেটা প্রশ্ন উল্লেখ থাকবে সেটাই ধরবেন। আই হোপ বুঝতে পারছেন, আই হোপ বুঝতে পারছেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে নগদান্ত প্রবাহ কিভাবে বের করব। আমি একটু আগে বলছিলাম নগদান্ত প্রবাহ কিভাবে বের করব। নগদান্ত প্রবাহ বের করার সূত্র হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী যে নিট মুনাফাটা আছে, কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দিতে হবে। কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দিলে নগদান্ত প্রবাহ পাওয়া যাবে। কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দিলে আপনি নগদান্ত প্রবাহ পেয়ে যাবেন, আপনি নগদান্ত প্রবাহ পেয়ে যাবেন। তাহলে কর পরবর্তী নগদান্ত প্রবাহের সাথে নিট মুনাফা যোগ করে দিলে, কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দিলে নগদান্ত প্রবাহ পাওয়া যাবে। কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে দিলে নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাবে। আই হোপ
আই হোপ প্রত্যেকটা সূত্র স্যার আপনাদের শেষ হয়েছে।